গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে সকালবেলা থেকে উঠেই দেখলাম যে বাইরেতে একটু রোদ বেরিয়েছে আর ওয়েদারটা ভালো, তাই আমি চলে এসেছি এখন বাইরেতে একটু বসতে। সাথে নিয়ে এসেছি আমার বিটরুট, যেটা ছাড়া আমার সকালটা শুরু হয় না। জোর করেই কিছুটা খাই আমি এটা। দেখেছি এটা খাওয়া বন্ধ করলেই আবার পরের দিন থেকে মুখে ব্রণ উঠতে শুরু করে দেয়, সেই জন্যই আর কি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আগামীকাল আমাদের এখানে রবীন্দ্র নজরুল প্রোগ্রাম আছে, তো ওখানে আমি ডান্স করছি। তো তার জন্য আজ থেকে একটু প্রিপারেশন নিতে হবে। ধরো নেল পালিশ করা, শাড়ি টাড়িগুলো পিন গুছিয়ে রাখা, মানে সব তো একা হাতেই করতে হবে, শাড়ি পরা বা কিছু। তখন দেখা যাক, চিন্তাতেই আছি একটু সব কিছু সামলানো যায় কিনা। আর প্রত্যেকবার নাচের আগে আমার কিছু না কিছু হবেই, নয় কোমরে ব্যথা, নয় ঘাড়ে ব্যথা, নাহলে হাতে ব্যথা। এবারে আবার দেখছি হাতে ব্যথা করছে। দেখা যাক কি হয়, ঠিকভাবে উতরাতে পারি কি না। তোমরা আশীর্বাদ করো যেন ঠিকভাবে উতরে যেতে পারি। চলো দেখা হচ্ছে, বাকিটা কন্টিনিউ করছি। সকালে উঠে দেখলাম আমার হাজব্যান্ড আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে গিয়েছিল, স্যান্ডউইচ বানিয়ে দিয়ে গেছিল। তাই এটা আমি এখন গরম করে নিই, তারপরে এখন খাবো। আর যেহেতু হাতে ব্যথা করছে বললাম, তাই হয়তো বানিয়ে দিয়ে গেছিল। কারণ এই কদিন দেখছিলাম আমার হাতের ব্যথাটা আবার বেড়েছে, হয়তো এত রান্নাবান্না কাজের চাপ বেড়ে যাওয়ার জন্য। চলো এবার এটা খেয়ে দেখি। চলে এসছি আমি এখন জিমে। আজকে ওয়েদারটা বেশ রোদ ঝলমলে, ভালো ওয়েদার একটা। তাই এখন দেখা যাক, জিম টিম করে তারপরে বাড়ি যাব। চলো আমি তোমাদের জিমটা একটু ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ এখন আমি এই মেশিনটাতে জিম করব। মাঝে মাঝে আমি ওই মেশিনটাতেও জিম করে থাকি, বাট আজকে এটাতে ইচ্ছা করছে। আর এখানে যে মেশিনগুলো আছে আমি এগুলো একটাও ইউজ করতে পারি না, বিকজ অফ মাই হ্যান্ড, মানে আমার হাতে যন্ত্রণা হয়। দেখি করি, এটাতে স্টার্ট করছি। সুইমিং পুলটা দেখলাম খুলে দিয়েছে, অনেকেই আসছিল এখানে সাঁতার কাটতে। আমি তো সাঁতার জানি না, সেজন্য একা যাই না। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এটা মনে পড়ছে তোমাদের দেখিয়েছিলাম যে আমি বিটরুটের জুস বানানোর সময় মুখে ইউজ করার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা দেখাচ্ছি। তারা একটা বাটিতে আমি একটা এরকম কিউব নিয়ে নিয়েছি। আমি এতে একটু হয়ে গেছিল, সেজন্য আমি একটু গ্রেট করে নিয়েছি কাঁচা হলুদ। এবারে আমি এতে অ্যাড করে দেব একটু বেসন, ব্যাস সামান্য একটু টক দই দিয়ে দিয়েছি। এবার আমি মাথায় ওই শ্যাম্পুটা আগে থেকে লাগিয়ে রাখবো, যেহেতু আমার খুবই ড্যান্ড্রফ প্রবলেম, সেই জন্য এই শ্যাম্পুটাকে আমি ইউজ করে থাকি। স্নান করার আধ ঘন্টা আগে মতন আমি মাথায় একটু জলে গুঁড়ে লাগিয়ে থাকি, তারপরে হেয়ারটাকে যখন স্নান করি তখন ওয়াশ করে নিই। আগে থেকে লাগিয়ে রাখলে এটা ভালো, যাদের মাথায় ড্যান্ড্রফ আছে তারা ইউজ করতে দেখতে পারো। তো এখানে যেহেতু খুবই ড্রাই ওয়েদার, তাই আমাদের গ্রীষ্মকালেও ড্যান্ড্রফ প্রবলেম হচ্ছে। শীতকালে তো হয়ই মারাত্মক, আর গ্রীষ্মকালেও তাই খুব অসুবিধা হয়। কারণ আমি এখানে চুলটা রোদে শোকাতে পারি না, মানে ন্যাচারাল হাওয়াতে চুলটা শোকাতে পারি না, সবসময় আমাকে হেয়ার ড্রায়ারই শোকাতে হয়। এই যে দেখো, এখানে আমি হেয়ার প্যাকটাকে গুলে নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করেছিলাম
চাল গুঁড়ি, বেসন, বিটরুট, একটু দই, ব্যাস এটুকুই। আর কিউবটার মধ্যে তো ছিলই বিটরুট আর কাঁচা হলুদ, তাও একটু কাঁচা হলুদ আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। মাথায় তো অ্যাপ্লাই করে নিয়েছি ওই শ্যাম্পুটা, তার সাথে এখন মুখেও এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু কালকে প্রোগ্রাম আছে তাই এখন জোর কদমে তোড়জোড় হচ্ছে। শ্যাম্পু করাটাও যেন আমার কাছে একটা সেই কি বলবো, একটা বিশাল বড় হেডেকের মতন, কারণ চুল শুকানো নিয়ে প্রচুর ঝামেলা, কারণ বাড়িতে তো চুলটা শুকায় না। করে নিয়েছি, ধূপ দেখিয়ে নিয়েছি, এখন আমি নেল পালিশ করবো। চলো পড়া যাক। একটু অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম, তারপরে নেল পালিশ পরছিলাম। আসলে নিজের ভালো লাগার জন্য আমরা এটুকু করতেই পারি। দেখবেন যে মানে বিয়ের আগে মেয়েরা সবসময় সাজতে গুজতে ভালোবাসে, সেরকমই থাকে। তো বিয়ের পরে আর সেটা হয়ে ওঠে না, হয় কাজের চাপে, না হলে মন ভালো থাকে না, এরকমই হয় আমার তো। কারণ যখন আমার সময় থাকে তখন ইচ্ছা করে না, আর যখন ইচ্ছা করে তখন সময় থাকে না। তো এইভাবেই আর নেল পালিশ টেল পালিশ পরাও হয় না, নিজের যত্নও নেওয়া হয় না। আজকে তাই ভাবলাম যে একটু নিজের জন্য সময় রাখা যাক, নিজের জন্য যত্ন করা যাক। তাই আজকের ব্লগটাতে আমি পুরোটাই দেখিয়েছি যে কিভাবে নিজেদের প্যাম্পার করা দরকার। যেহেতু আমার কালকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নৃত্য পরিবেশনা আছে, তাই আমি হাতে যেহেতু আলতা পরতে হবে, তাই লাল নেল পলিশ পরে নিচ্ছিলাম। এই নেল পলিশটা কিন্তু আমি ইন্ডিয়া থেকেই এনেছিলাম, L18-এর নেল পলিশ। পরাই হয় না, পরেই থাকে, তাই এখনও চলে যাচ্ছে। আর এই তো সবে আমরা এসছি, জাস্ট 1 বছর হলো। দেখতে দেখতে 1 বছর কেটেও গেল, এটা ভাবতেও আমার অবাক লাগছে। কি করে দিন যাচ্ছে না, মাস যাচ্ছে, কি বলবো। এই দুপুরবেলাটাই আমি সময় পাই একটু নিজের জন্য, ওই 2-1 ঘন্টা। তাছাড়া সারাদিনে তো এটা করতে করতেই সময় কেটে যায়। সব কিছু তো আর ভিডিওতে আমরা তুলে ধরতে পারি না। আসলে আমরা যতটুকু দেখাতে চাই শুধু সেইটুকুই তুলে ধরি। বাদ বাকি আমি কি করছি না করছি সেগুলো তো অতটাও তুলে ধরা হয় না, তাই না? আর সবসময় খেয়ালও থাকে না ভিডিওটা অন করতে। এই যে দেখুন, পড়া হয়ে গেছে আমার নেল পালিশ। এখন আমি স্নান টান করে ভাত খেয়ে পুজো করে আর নেল পালিশ পরছিলাম। এখন বাজছে হচ্ছে বিকেল 4:30 এরকম বেজে গেছে। আমার আজকে ভাত খেতে খুবই লেট হয়ে গেছে। সন্ধেবেলায় আমার ইচ্ছা করছিল কিছু একটা খেতে, তাছাড়া আমার হাজব্যান্ডের অফিস থেকে ফেরার টাইমও হয়ে গেছে। আসলে সন্ধেবেলাটা আমাদের খুবই খিদে পেয়ে যায়, তাই আমি ভাবলাম যে কি বানানো যায়। তারপর আমি এয়ার ফ্রায়ারে আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম খোলা সমেত, একটু নুন মাখিয়ে আর একটু তেল মাখিয়ে, হলুদ দিইনি। হলুদ দিলে অনেক সময় কাঁচা গন্ধ থেকে যায়, বেশি পড়ে যায়, ওই জন্য আমি হলুদটা দিইনি, হলুদ ছাড়াই ভেজেছি। আর মুড়িতে একটু চানাচুর আর বাদাম আর এই আলু ভাজাটা করলাম। এরপর আমি একটু পেঁয়াজ ভেজে নেব। এই স্টাইলটা আমি যখন আমাদের নাচটা প্র্যাকটিস হচ্ছিল তখন আমি একটা আন্টির বাড়িতে গেছিলাম, সেখান থেকে শিখেছি যে এইভাবে একটা মুড়ি মাখিয়েছিল, ঝালমুড়ি মাখিয়েছিল, এটা আমার দারুণ খেতে লেগেছে। তার সাথে একটা আমের আচারও দিয়েছিল, বাট আমার কাছে তো এখন এই মুহূর্তে আচারটা নেই, কিন্তু আমি ওই স্টাইলেই করার চেষ্টা করলাম। পেঁয়াজ ভেজে দিলাম, আলু ভেজে দিলাম, আর চানাচুর আর বাদাম দিয়ে এখন আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি, ঝালমুড়ি। এটা আমাদের সন্ধ্যাবেলার এখন টিফিন। প্রতিদিন তো একটা অন্য স্টাইলে, অন্য সিম্পলভাবে আমরা মুড়ি বানিয়ে খাই, আজকে এই স্টাইলে বানালাম, তো আমার এটা খেতে খুব ভালো লাগছে। এর সাথে ওই দিদিটা দিয়েছিল একটা আমের আচার, মানে দিদি না, অ্যাকচুয়ালি আন্টি। তো এখানে কাউকে হুটহাট করে নাম দিদি মানে আন্টি কাকিমা বলা যায় না, সেই জন্যই দিদি বলতে হয়েছে। এটা মানে ওনার মেয়ে হচ্ছে আমার বয়সী, সে আমাকে বলেছে আন্টি বলেই ডাকতে, কিন্তু বারবার আমার ভুলে যাচ্ছি, কারণ বাকি সবাইকে তো দিদিই বলতে হয় এখানে। তো যাই হোক, আর কি যেন বলতে গেলাম, হ্যাঁ, ওই আমের আচারটা আমি জিজ্ঞেস করেছিলাম, ওটা দারুণ খেতে ছিল। আমি ওদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম একবার, তো চেষ্টা করবো ইন্ডিয়ান মার্কেট থেকে ওই আমের আচারটা নিয়ে এসে ওটার সাথে মাখাতে, মুড়িটার সাথে, তাহলে দারুণ খেতে। এখন আমি নাচের জন্য সমস্ত সাজগোজ বের করে রাখছিলাম, তার সাথে আমার যে ওড়নাটা লাগবে সেটাও আমি সেলাই করে রেখেছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর আগামীকাল একটা সুন্দর ব্লগ আসছে, কারণ কালকে আমাদের এখানে বিদেশে রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। ওকে, আজকের মতন টাটা, বাই বাই।